বীরভূম জেলার বিশ্ববিখ্যাত জায়গাটির নাম হল শান্তিনিকেতন, যার ইতিহাস মাত্র ১৬৫ বছরের। অথচ এই শান্তিনিকেতনকে ঘিরে পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ দিকে ছিল আরও অজস্র সমৃদ্ধ জায়গা, যাদের বিচিত্র সব ইতিহাস, সংস্কৃতি আর শিল্পকলা। সেসব কালোত্তীর্ণ হয়ে আজও অমলিন। তাই আর শান্তিনিকেতন নয়, বরং চলুন দেখে নিই কি কি ছিল তার আশেপাশে। কয়েকটি পর্বে ভাঙায় অধ্যায়ের প্রথমটি শুরু করব পশ্চিম দিক থেকে। প্রতিটা জায়গারই একক পর্ব রয়েছে আমার চ্যানেলে, ডেসক্রিপশনের লিঙ্কগুলো থেকে দেখে নিতে পারেন। এ পর্বে যাচ্ছি পশ্চিমের ইলামবাজার ছাড়িয়ে প্রথমে বনকাঠির দেউল, ইলামবাজার থেকে অজয়নদ পেরিয়ে ডানহাতি ইছাই ঘোষের দেউল ১৫ কিলোমিটার, অর্থাৎ বোলপুর থেকে মোট দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। রিজার্ভ করা টোটো আসে এখানে। বহু পুরনো ইটের তৈরি এই দেউলটি গড়পড়তা ৪০০ বছরের। প্রায় ৬০ ফুট উঁচু মন্দিরটির পরিষ্কার কোনো ইতিহাস অমিল। জায়গাটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা সংরক্ষিত। ৫টি ধাপে তৈরি অপূর্ব এই দেউল। যেটুকু কারুকাজ অবশিষ্ট আছে দেখে বোঝা যায় মন্দিরের গায়ে নিশ্চয়ই একসময় অনেক অলঙ্করণ ছিল। কিছু নটরাজ ও অন্যান্য দেবদেবীর মূর্তি বাইরের দেওয়ালে আজও বিদ্যমান। মন্দিরের মূল বিগ্রহ একদা ছিল ভগবতী দেবীর, যা পরবর্তীকালে শিবলিঙ্গ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এবার প্রশ্ন জাগে, কে ছিলেন এই ইছাই ঘোষ? কেন এই দেউলের নাম ইছাই ঘোষের দেউল? না, স্পষ্ট কোনো উত্তর কিন্তু নেই। তবে জানা যায় ১১০০ শতকে এই জায়গা পরিচিত ছিল গোপভূম নামে। এই গোপভূমের সদগোপ এক বংশোদ্ভূত ঈশ্বর ঘোষ প্রথম স্বাধীনতার জন্য বিদ্রোহ শুরু করেছিলেন। রাজা কর্ণসেনকে হত্যা করে স্বাধীনতা আনলেও পরে তার ছেলে লাউ সেন ঈশ্বর ঘোষকে হত্যা করে অজয় নদের ধারে। সেই ঈশ্বর ঘোষের নামই ছিল ইছাই ঘোষ, আর তাঁর অনুগামীরাই নাকি এই মন্দির তৈরি করিয়েছিলেন। দেউল থেকে ফিরতি পথে ময়রাপাড়ার কাছে বাঁদিকের অযোধ্যা হাটতলার রাস্তা দিয়ে পৌঁছানো যায় অনবদ্য এক জায়গায়। নাম তার তেপান্তর থিয়েটার গ্রাম। ওপরে দেওয়া বনকাঠির লিঙ্কে এই রাস্তার তথ্য আছে। খুঁজে পাওয়া একটু সমস্যা বলে এটা দেখে নিতে পারেন। আমরা অনেকটাই খুঁজে খুঁজে এই জায়গা পৌঁছেছিলাম, কারণ গ্রামের লোক খুব একটা বলতে পারে না। ৪ একর জায়গার ওপর গড়ে ওঠা বিশাল এক নাট্যগ্রাম হলো এই তেপান্তর, যার মূল ভাবনা ভেবেছিলেন প্রত্যন্ত এই সাতকাহনিয়া গ্রামের এক মানুষ, যার নাম কল্লোল ভট্টাচার্য। তাঁর অভাবনীয় নাট্যপ্রেম জন্ম দিয়েছে অদ্ভুত এই জায়গাটির। সারা বছর ধরে বিভিন্ন ওয়ার্কশপ ও নাটকের কর্মকাণ্ড চলে এই তেপান্তরে। বিভিন্ন সময়ে নাট্যোৎসব হয়। ওয়ার্কশপ ও শোয়ের জন্য মঞ্চ আছে নিজস্ব। নাটক আর প্রকৃতি মিলেমিশে আছে এখানে। ইতস্তত রাখা আছে মুক্তমঞ্চ। অসাধারণ জায়গাটা, ঘুরে বেড়াতেও ভীষণ ভালো লাগে। বিভিন্ন দিকে বিভিন্ন ইনস্টলেশন রয়েছে। কিছু জায়গায় পাথর দিয়ে আলাদা করে জায়গা তৈরি করা আছে বসার জন্য। ১২৫০ টাকা থেকে ১৫০০ টাকা জনপ্রতি হিসেবে এখানে থাকাও যায়, এখানকার গুটি কয়েক গেস্ট রুমে।
প্রকৃতির মাঝে নাট্য সংস্কৃতি নিয়ে আড্ডায় মেতে যাওয়ার অগ্রিম ব্যবস্থা করা আছে তেপান্তরের নিজস্ব পুকুর পাড়ে। এবার এখান থেকে যাব কালিকাপুর রাজবাড়ি। বড় রাস্তায় 11 মাইল নামক মোড়ে এসে একটু এগিয়ে ঘুষকরা মোড় থেকে ডানহাতি রাস্তায় ঢুকে 4 কিলোমিটার রাস্তা এই রাজবাড়ি। শালবনির মধ্যে দিয়ে রোমাঞ্চকর রাস্তাটা মন জয় করে নেয়। আলাদা পর্বটির জন্য ওপরের আই লিঙ্ক বা ডেসক্রিপশন দেখুন। এই বাঁধানো পুকুরটার সামনে এসে প্রথম দাঁড়াবেন। এটা রাজবাড়ির পুকুর। প্রমাণ রয়েছে পুকুর পাড়েই, এখনো অক্ষত স্টাকোর কাজ। একদম শুরুতে স্বাগত জানাবে রাজবাড়ির গেটের সামনে থাকা জোড়া শিব দেউল। অসাধারণ কারুকাজে ভরা মন্দির দুটি সারা দিন খোলা। আর এই হলো কালিকাপুর রাজবাড়ির দুর্গা দালান। জমিদার পরমানন্দ রায় তৈরি করিয়েছিলেন 7 মহলা প্রাসাদ এবং তারই পুজো বাড়ির ফটক হলো এটি। বহিরার্থীদের জন্য সাধারণত বন্ধই থাকে এই গেট। ভেতরে নাট মন্দির ভেঙে পড়েছে, কিন্তু তার থামগুলো রয়েছে আজও। এটা মূলত পুজোর জন্যেই তৈরি হয়েছিল। 7 সন্তানের জন্য বানানো হয়েছিল 7টি মহল। সে এক মহাপ্রতাপ যেন। সেই সময়কার কালিকাপুর কত সমৃদ্ধ ছিল তা এই বাড়ির চৌহদ্দি দেখলেও খানিকটা আন্দাজ হয়। একের পর এক বাড়ি, খিলান, ফটক পেরিয়ে যাচ্ছি, যা আসলে পুরোটাই একটাই পরিবার ছিল। অনেক জায়গা যত্নের অভাবে আজ ভগ্নপ্রায়, তবু তার সেই পুরনো দিনের স্মৃতি ভোলার নয়। মহলের পর মহল হাঁটতে হাঁটতে ভেতরে গেলে যেন আরেক সাম্রাজ্য। এখানেই প্রথম দেখা সেই বাতায়নবর্তিনীর সাথে। চাঁদনি রাতে ডাকাতের আক্রমণ প্রতিহত করতে সেই সময় যার উদ্ভাবন হয়েছিল। দেয়ালের গায়ে আলো আর কালোর খেলা যেন মুহূর্তেই কত অচেনা গল্পকে জীবন্ত করে তোলে। আবার জায়গাটি পায়ে পায়ে ঘুরতে 1 ঘন্টা মতো সময় লাগেই। এবার এই প্রাসাদ থেকে আরও 2 কিলোমিটার উত্তরে গেলে আসবে মৌখিরা রাজবাড়ি, যা এই পরমানন্দ রায়েরই তৈরি প্রথম প্রাসাদ। কিন্তু তার মাঝে একটা বোনাস থাকুক, একটা নীলকুঠি জঙ্গলের মাঝখানে। মৌখিরা ও কালিকাপুর রাজবাড়ির মাঝামাঝি জায়গায় অবস্থিত। মৌখিরা আসার পথে ডান হাতে পড়ে একেবারেই জরাজীর্ণ ভগ্ন প্রায় 200 বছরের পুরনো নীলকুঠি, যার ছাদগুলো ভেঙে পড়েছে। হালকা কিছু কাজ শুধু দেখতে পাওয়া যায়। একসময় গম গম করত নীল চাষের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তাদের দ্বারা। এখন এই নীলকুঠিটার একদম মাথা অবধি ওঠার একটু চেষ্টা করছি। যারা একটু রোমাঞ্চ ভালোবাসেন বা একটুখানি হালকা রিস্ক নিতে পছন্দ করেন তাদের জন্য আইডিয়াল। যদিও আমি বলেই রাখি, এটাকে ডিসক্লেমার হিসেবে ধরতে পারেন যে ওপরে যদি ওঠেন কেউ তবে নিজের দায়িত্বে অবশ্যই উঠবেন, কারণ 200 বছরের পুরনো একটা বাড়ি, সেই বাড়ির পরতে পরতে বিপজ্জনক অবস্থা হয়ে রয়েছে। ফলে কখন কি ঘটবে কিচ্ছু বলা যায় না। ধীরে ধীরে ওপরে উঠছি। একদম মাথায় উঠে গেছি।
এখান থেকে চারপাশটা অসম্ভব সুন্দর লাগে। রোমাঞ্চের চূড়ান্ত পর্যায়ে। এই পুরোটা উঠলাম, ওঠার পরে সামনেই যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা চলে গেছে মৌখিরা। মৌখিরা স্কুল মাঠের পাশেই মৌখিরা রাজবাড়ি, যে বাড়ি অবশ্য সাধারণের জন্য অবরুদ্ধ, কিন্তু রাজবাড়ির যে মন্দিরগুলো ঢোকার মুখে সাজানো রয়েছে তা অবিস্মরণীয়। প্রাচীন দেউলাকৃতির মন্দির আছে 5টি এবং 8চালা গড়নের একটি, এবং সেই একটি মন্দিরের প্রবেশপথটি আবার উল্টোমুখী। আশ্চর্য, অথচ তারা একই বেদির ওপরেই নির্মিত। এছাড়াও সংলগ্ন রয়েছে আরও বেশ কিছু মন্দির, যেমন এই দুর্গা মন্দির, যার গেটে কিছু উত্তরাধিকারীর নাম লেখা আছে। ছোট আরও দুটো শিব মন্দির ছাড়া আছে অনিন্দ সুন্দর এই পঞ্চরত্ন লক্ষ্মীর জনার্দন মন্দির। টেরাকোটার অপূর্ব স্বাদ ছিল গায়ে। এবার বাড়ির অন্দরমহলের দিকে যেটুকু যাওয়া যায় অনায়াসে সেখানে যাওয়া চলে, বারণ করার কেউ নেই। 200-300 বছরের পুরনো কালচে থামগুলোর ভেতরে দৈনন্দিন জীবনের ছবি রাখা আছে। সেই ছবি সযত্নে রক্ষিত ঘরগুলির কুলুঙ্গিতে, যেন তারা আজও কথা বলতে চায়। এই মলিনতার মধ্য থেকে সগর্বে মাথা উঁচু করে আছে জমিদার পরমানন্দ রায়ের প্রথম রাজবাড়ি। এখান থেকে এবার ইলামবাজার যাওয়ার পথে রাস্তার বিভিন্ন জায়গায় অসংখ্য ভগ্নপ্রায় মন্দির দেখতে দেখতে বুঝতে পারবেন একসময় কত বর্ধিষ্ণু ছিল এই মৌখিরা, এবং তা ছিল সম্পূর্ণ মন্দিরময়। এবার ইলামবাজারের অনবদ্য কিছু মন্দির দেখে শেষ হবে এই পর্ব। ইলামবাজারের হাটতলায় প্রথম দ্রষ্টব্য গৌরাঙ্গ মন্দির, একেবারে বিরল স্থাপত্যের আটকোনাযুক্ত সম্পূর্ণ টেরাকোটার এই মন্দির। আশ্চর্যের ব্যাপার হলো, এমন একটি রত্ন কেবল অবহেলার সাক্ষী হচ্ছে চোখের ওপর দিনের পর দিন। মন্দিরটি চূড়াবিহীন, হয়তো চূড়া ছিল কখনো। উৎকৃষ্ট মানের টেরাকোটা খচিত মন্দিরটি, যার কাজগুলির অনেকটাই আজও অবিকৃত আছে। হাটতলা থেকে আরও একটু গ্রামের ভেতর ব্রাহ্মণপাড়ায় আছে আরও বেশ কয়েকটা মন্দির। গালা আর লাক্ষা শিল্প একদা সমৃদ্ধ করেছিল এই ইলামবাজারকে, যার আগের নাম ছিল নীলামবাজার। গ্রামের পথের ওপরেই আছে দুটি রেখ গঠনের অপূর্ব টেরাকোটার শিব মন্দির, ভৈরবনাথ ও রামেশ্বর। এর খানিক পাশেই এক জমিদার বাড়ি, তার ধ্বংসস্তূপ এবং সংলগ্ন দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরের পাশের এই রাস্তাটায় মন্দিরটির পেছনেই আছে জমিদারদের প্রাচীন নারায়ণ মন্দির। সেটিও একটি গুরুত্বপূর্ণ এবং অপূর্ব পঞ্চরত্ন মন্দির। 1253 বঙ্গাব্দে তৈরি হয় মন্দিরটি। সুখের কথা, এই মন্দিরটির রক্ষণাবেক্ষণ ও পূজার্চনা চলে নিয়মিত। বাংলার এমন হাজার হাজার মন্দির, তার প্রতিষ্ঠাতার তৈরি এমন হাজার হাজার বাড়ি কেমন কালের নীরব সাক্ষী হয়ে আছে শয়ে শয়ে বছর ধরে, সাক্ষী হয়ে থেকে যাবে আরও কতদিন কে জানে।